হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কম্পিটিটিভ কর্নার। আজকে আমরা 2 নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব এবং প্রতিদিন রাত্রি 8টাতে তোমাদের কিন্তু এই প্র্যাকটিস সেটটা আসতে চলেছে। তো দেখো, আজকে প্রথম যে প্রশ্নটা আছে, আশা করব তোমরা প্রত্যেকেই করতে পারবে। তো প্রথমে নিজেরা করার চেষ্টা করো, তারপর আমার উত্তরের সাথে মেলাবে। ইউক্যারিওটিক কোষের যে অঙ্গাণুটি সবাত শ্বসনের জন্য দায়ী সেটি হলো। তো সেটা সঠিক উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া কিন্তু সবাত শ্বসনের জন্য দায়ী। এরপর আমরা দেখব যে এই প্রশ্নটা থেকে আমরা আর কি কি প্রশ্ন জানতে পারি। প্রথমে দেখো, মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয় প্রত্যেকেই জানো, কোষের শক্তিঘর বলা হয় থাকে। কোষের শক্তিঘর যদি বলে কাকে বলে, এত সহজ প্রশ্ন এখন তার আসছে না, তাও আসতেও পারে যে কোষের শক্তিঘর কাকে বলা হয় থাকে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে। কেন না, কারণ হচ্ছে এটা গ্লুকোজকে ভেঙে কি উৎপন্ন করে, গ্লুকোজকে ভেঙে কিন্তু এটিপি অর্থাৎ শক্তি উৎপন্ন করে, তাই এটাকে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে। এবার দেখো, এই যে ইউক্যারিওটিক কোষ, আচ্ছা কোষকে নিউক্লিয়াসের ভিত্তিতে কভাগে ভাগ করা যায়? অনেকেই বলে দেবে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইউক্যারিওটিক, একটা হচ্ছে প্রোক্যারিওটিক। না, এটা ভুল। কোষকে 3 ভাগে ভাগ করা যায় নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, উপস্থিতির ভিত্তিতে। একটা হয়ে যাবে কি ইউক্যারিওটিক কোষ, একটা হয়ে যাবে প্রোক্যারিওটিক কোষ, আর 3 নাম্বার হচ্ছে মেসোক্যারিওটিক কোষ। ঠিক আছে, এই 3 ভাগে কিন্তু ভাগ করা যায়। তার মধ্যে ইউক্যারিওটিক কোষ কাদের দেখতে পাওয়া যায়? উন্নত উদ্ভিদ এবং প্রাণীদেহে দেখতে পাওয়া যায় ইউক্যারিওটিক কোষ। তাহলে হয়ে গেল প্রশ্নটা ক্লিয়ার। দেখো এবার 2 নাম্বার প্রশ্নটা কি বলছে, বেশ ভালো এবং একটা নতুন প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। এটা একটা পরীক্ষাতে এসেছিল, সেখান থেকে আমি প্রশ্নটা নিয়েছি। যে ক্যাসপেরিয়ান যে পটি, সেটা গঠিত হয় যে উপাদান দ্বারা। তো এই যে ক্যাসপেরিয়ান পটি, এটা কি, এটা সম্পর্কে তো আমরা অবশ্যই জানবো। প্রথমে জেনে নিই যে কী মানে কী উপাদান দ্বারা গঠিত। কাইটিন, সেলুলোজ, পেকটিন, সুবেরিন। তো এটা সুবেরিন দ্বারা গঠিত হয় ক্যাসপেরিয়ান পটি। এবার দেখো, এই যে ক্যাসপেরিয়ান পটি, সেটা কিনা মূলের কোথায় থাকে? এটা হচ্ছে উদ্ভিদের মূলে থাকে। মূলের যে এন্ডোডার্মিস আছে, এন্ডোডার্মিস, দেখো এটা হচ্ছে উদ্ভিদের মূল, আমি লিখছি সেটা থেকে দেখবে, উদ্ভিদের মূলের এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস যে কোষ থাকে, এন্ডোডার্মিস কোষের দেওয়ালে থাকে। ঠিক আছে, তাহলে কি হলো না, এই যে ক্যাসপেরিয়ান পটি, এটা কোথায় থাকে না মূলের, উদ্ভিদের মূলের এন্ডোডার্মিস যে কোষ থাকে তার দেয়ালে থাকে। এবং এটা কি হয় না, এটা একটা হচ্ছে মোম জাতীয় পদার্থ নিয়ে গঠিত। কি জাতীয়? এই কোষটা মোম জাতীয় পদার্থ, মোম জাতীয় একটা পদার্থ নিয়ে গঠিত। আর এই যে মোম জাতীয় পদার্থ, সেটাই হচ্ছে সুবেরিন। তাহলে এই যে ক্যাসপারিয়ান যে পটি, সেটা কোথায় থাকে না মূলের এন্ডোডার্মিস কোষের মধ্যে থাকে, কোষের দেওয়ালে থাকে, এবং সেটা একটা মোম জাতীয় পদার্থ সুবেরিন। তাহলে কি না, সেটাই হচ্ছে সুবেরিন। যে পর্বের প্রাণীদের মেসোগ্লিয়া দেখা যায় তা হলো, পর্বগুলো খুব ভালো করে করতে হবে, এখান থেকে প্রশ্ন এসেছে এবং পরীক্ষাতে আসতে পারে। তো কী হলো না, যে মেসোগ্লিয়া, এই যে মেসোগ্লিয়া কি এসব জানবো। তো এটা দেখতে পাওয়া যায় কাদের না, নিডারিয়া যে পর্ব প্রাণী আছে, নিডারিয়া পর্ব প্রাণীদের কিন্তু এই মেসোগ্লিয়া দেখতে পাওয়া যায়। এবার মেসোগ্লিয়া কি না, এই যে নিডারিয়া পর্বভুক্ত যে প্রাণীগুলো, তাদের কি হয় না, দেহ 2টো স্তরযুক্ত হয়। কটা স্তরযুক্ত? 2টো স্তরযুক্ত। একটা হচ্ছে একটোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম। আমি আর লিখছি না এক্টোডার্ম আর এন্ডোডার্ম। এই দুটো স্তরের মাঝখানে একটা জেলির মতো অংশ থাকে, একটা জেলির মতো অংশ থাকে। তাহলে কি হলো না, নিডারিয়া পর্বের যে প্রাণী, তাদের যে দেহ, তাদের দেহে 2টো স্তরযুক্ত হয়ে থাকে, এবং 2টো স্তরের মাঝখানে কী হয় না, একটা জেলির মতো পদার্থ থাকে। সেই যে জেলির মতো যে পদার্থটা থাকে, সেটাকেই বলা হচ্ছে কি না মেসোগ্লিয়া। এই যে জেলির মতো পদার্থ, এটা কিন্তু কোষযুক্ত না কোষবিহীন? বলতো কোষবিহীন, অর্থাৎ এই জেলির মতো যে পদার্থ, সেখানে কিন্তু কোনো কোষ থাকে না। কোষবিহীন জেলির মতো যে একটা স্তর থাকে, সেটাকেই বলছে মেসোগ্লিয়া। এবার আচ্ছা, এই যে নিডারিয়া পর্বভুক্ত কোন কোন প্রাণীগুলো বলো তো? নিডারিয়া, শামুক নাকি প্লাটিহেলমিনথেস নাকি, আর এটা আমি পর্বর নাম বলে দিচ্ছি, আরও যে সমস্ত প্রাণী আছে সেগুলো কি হবে না, একটা হচ্ছে বা হাইড্রা। নিডারিয়া পর্বভুক্ত প্রাণী হচ্ছে হাইড্রা। হাইড্রা, আর একটা কী হচ্ছে বলো তো? জেলিফিশ। জেলিফিশ। তাহলে হাইড্রা, জেলিফিশ এগুলো হচ্ছে কি না নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। যেমন শামুক কোন পর্বভুক্ত? মোলাস্কা পর্বভুক্ত। বিভিন্ন পরীক্ষায় এসেছে। তারপর দেখো 4 নাম্বারটা দেখবো, নিম্নলিখিত কোন প্রাণীর গমনাঙ্গ সিলিয়া? সিলিয়া হচ্ছে প্যারামোসিয়ামের হচ্ছে সিলিয়া। এবার দেখো এই সিলিয়াটা কেমন বলতো? সিলিয়াটা হচ্ছে একটা চুলের মতো গমনাঙ্গ। এগুলো কি করে না, এই প্যারামোসিয়ামকে কি করে না সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, অর্থাৎ গমনাঙ্গ, অর্থাৎ তাকে গমন করতে সাহায্য করে। মানুষের যেমন গমনাঙ্গকে হাত পা আগের দিকে সাহায্য করে, সেই রকম মতো এদেরও।
5 নাম্বারটা দেখো কি বলছে, পিত্তরস ক্ষরণের জন্য দায়ী অঙ্গটি হলো। তাহলে পিত্তরস ক্ষরণের জন্য দায়ী অঙ্গ কি না যকৃৎ, বৃক্ক আছে, বৃক্ত হয়ে গেছে, এটা টাইপিং মিস্টেক, ওয়েট, আচ্ছা বৃক্ক। খুব ভালো করে পড়াশোনা করো, ভাববে না যে ফর্ম ফিল আপ হচ্ছে না বা অন্য কিছু, এগুলো নিয়ে অনেকেই তোমরা প্রশ্ন করছো, অবশ্যই হবে, পরীক্ষা মানে পরীক্ষা হবেই, ঠিক আছে। পিত্তরস ক্ষরণের জন্য দায়ী অঙ্গটা কী হয়ে যাবে, যকৃৎ হয়ে যাবে। এবার দেখো যকৃৎ কী করে, পিত্তরস উৎপন্ন করে, যদিও পিত্তরস সংরক্ষণ কোথায় হয়, পিত্তথলিতে হয়, পিত্তথলিতে হয়, কিন্তু উৎপন্ন কোথার থেকে হচ্ছে, যকৃৎ থেকে, ঠিক আছে। তারপরে দেখো 6 নাম্বারটা, নিম্নলিখিত কোনটি ফ্লোয়েমের অংশ নয়, জাইলেম এবং ফ্লোয়েম, শুধু এইটুকুন জায়গা থেকে কিন্তু হিউজ প্রশ্ন পরীক্ষাতে এসেছে এবং এটা আমি করাবো, আগের বারও করিয়েছি, এবারও কিন্তু তোমাদেরকে করাবো। তো প্রথমেই দেখো ফ্লোয়েম, ফ্লোয়েমের কাজ কি, আগে জাইলেমের কাজ, ফ্লোয়েমের কাজ, এ দুটো জানতে হবে, এই দুটো ইম্পর্টেন্ট। না ফ্লোয়েমের কাজ কি বলো তো, দেখো দুটো তো থাকে, তো জাইলেম আর ফ্লোয়েম। ফ্লোয়েম কী করে বলো তো, পাতায় যে খাবার উৎপন্ন হয়, উদ্ভিদের কোথায় খাবার উৎপন্ন হয়, পাতা বা সবুজ অংশে, তাহলে পাতায় যে খাদ্যটা উৎপন্ন হচ্ছে সেই খাদ্যটাকে কী করছে বলো তো, সারা দেহে প্রবাহিত করছে, অর্থাৎ পাতা বা সবুজ অংশে যে খাদ্য উৎপন্ন হয় উদ্ভিদের, সেই খাদ্যটাকে সারা দেহে পরিবাহিত করে কে, এই ফ্লোয়েম। আর জাইলেম কী করে, জাইলেম হচ্ছে উদ্ভিদের মূল দ্বারা, মূলের মূলরোম দ্বারা যে শোষিত জলটাকে সেটাকে পুরো উদ্ভিদ দেহে পরিবাহিত করে, আর খাবার যেটা উৎপন্ন হয় সেটা কিন্তু ফ্লোয়েমের মাধ্যমে হয়। এবার দেখো ফ্লোয়েমের অংশ নয়, শিবনল, সঙ্গীকোষ, তন্তু, স্ক্লোরাইড, কি হয়ে যাবে, এটা হয়ে যাবে স্ক্লোরাইড, কারণ অংশ নয় বলেছে। তাহলে অংশ কোনগুলো, শিবকোষ, শিবনল, সঙ্গীকোষ, তন্তু, তন্তু বলতে কি, তন্তু বলতে হচ্ছে ফ্লোয়েম তন্তু, ফ্লোয়েম তন্তু, আর এছাড়াও আছে ফ্লোয়েম প্যারেনকাইমা আছে, শিবকোষ আছে, শিবনল আছে, শিবনল, শিবকোষ, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু, এগুলো হচ্ছে কি ফ্লোয়েমের অংশ। তাহলে ফ্লোয়েমের যে অংশগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, আবার বলে দিচ্ছি, শিবকোষ, শিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। এবার এখান থেকে কী কী প্রশ্ন আসে, কোনটা মৃত, কোনটা সজীব, এটা কিন্তু আমি যে টপিক ওয়াইজ ক্লাস করাবো সেখানে করাবো, ঠিক আছে। এগুলো তোমাদের এমসিকিউ প্র্যাকটিস হচ্ছে। এবার যখন আমি টপিক ওয়াইজ ক্লাস করাবো সেখানে কিন্তু আমি একদম ডিটেলসে করিয়ে দেবো, শুধু জাইলেম ফ্লোয়েমের ওপর আমি একটা ছোটো ক্লাস দেবো। তারপরেরটা দেখো, কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষের স্থান হলো, এই প্রশ্নটা আশা করি সবাই করতে পারবে, এটা হয়ে যাবে কি রাইবোজোম। রাইবোজোমকে কি বলা হয়ে থাকে, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে, কারণ কি রাইবোজোমের যে প্রধান কাজ সেটাই হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, প্রোটিন সংশ্লেষ করা কার প্রধান কাজ, রাইবোজোমের, এই জন্য একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে। আচ্ছা রাইবোজোম থেকে আর কি কোশ্চেন হতে পারে, আচ্ছা রাইবোজোম থেকে আর হতে পারে আরআরএনএ, ঠিক আছে, আরআরএনএ সঞ্চয় করে কি, আরআরএনএ সঞ্চয় করে কিন্তু রাইবোজোম, এগুলো মনে রাখবে। দেখো আমার যা যা মাথাতে আসে কোশ্চেন করানোর সময় আমি সেগুলো সবগুলোই বলে দিই। তারপর দেখো নিম্নলিখিত কোন অঙ্গাণুতে অনেক রাইবোজোম সংলগ্ন থাকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দেখো এটা কি বলছে, কোন, এখানে প্রশ্নটা আরেকটু ঘুরিয়ে দিতে পারতো, অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, আবার একটা দিতে পারতো মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। দেখো তাহলে অমসৃণ অর্থাৎ কি, আর রাফ, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাহলে কি না অমসৃণ যেটা সেখানেই কিন্তু কি না অনেক রাইবোজোম থাকে, যেটা হচ্ছে মসৃণ সেখানে কিন্তু দেখা যায় না। এদের রাইবোজোম সংলগ্ন স্থানে কি থাকে বলো তো, রাইবোফোরিন থাকে, এটাও একটা লিখে রাখো, রাইবোফোরিন থাকে, রাইবোফোরিন, ওকে। তাহলে কি না নিম্নলিখিত কোন অঙ্গাণুতে অনেক রাইবোজোম সংলগ্ন থাকে, তাহলে সেটা হয়ে যাবে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, মসৃণ হলে কিন্তু সেটা হবে না। আর এখানে কি থাকে, এর বাইরে কিন্তু থাকে রাইবোফোরিন থাকে, সেটাও কিন্তু যদি রাইবোফোরিন থাকে, যদি এই প্রশ্নটা আসে সেক্ষেত্রে হয়ে যাবে অমসৃণের ক্ষেত্রেই, কিন্তু মসৃণে হবে না, মসৃণে কিন্তু রাইবোফোরিন থাকে না। তারপর এটা দেখো 9 নাম্বারটা কি বলছে, যে ধরনের প্রাণীতে ত্বকীয় শোষণ দেখতে পাওয়া যায়, ত্বকীয় শোষণ অর্থাৎ ত্বকের দ্বারা শোষণ করে কারা, সরীসৃপ, উভয়চর, পক্ষী, স্তন্যপায়ী। না সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী, এদের তো ফুসফুস আছেই, তাহলে উভয়চর যারা হবে, অর্থাৎ উভয়চর বলতে কি না ব্যাঙ, ঠিক আছে। ব্যাঙের হচ্ছে কি না, ব্যাঙ কী করে, ব্যাঙ হচ্ছে কিন্তু ত্বকের মাধ্যমে শোষণ করে, যখন ব্যাঙের হচ্ছে শীত ঘুম দেখা যায়, হাইবারনেশনের সময় ব্যাঙ কী করে, ব্যাঙ হচ্ছে ত্বকের সাহায্যে কিন্তু শ্বসন চালায়, কারণ এদের ত্বকটা কী হয় না আর্দ্র স্নিগ্ধ টাইপের থাকে, মানে আর্দ্র টাইপের হয়, ভেজা ভেজা, যা গ্যাস আদান প্রদান করতে কিন্তু সাহায্য করতে, ব্যাঙের যে ত্বকটা সেটা গ্যাস আদান প্রদানের জন্য উপযোগী আর কি, তার জন্যই কিন্তু ব্যাঙের ত্বকীয় শোষণ দেখা যায়। এবার দেখো কি বলছে, রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থটি হলো বিলুরুবিন, প্রথ্রম্বিন, অ্যালবুমিন নাকি গ্লোবিউলিন। তো তাহলে কি রক্ততঞ্চনের জন্য কে সাহায্য করছে, সেটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে হবে প্রথ্রম্বিন।
তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে প্রথম বিন কিন্তু কী করে না রক্ততঞ্চনে সাহায্য করে। এবার দেখো রক্ততঞ্চন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে বলো তো? ভিটামিন কে। কোন ভিটামিন? ভিটামিন কে পালন করে কিন্তু। ঠিক আছে, ভিটামিন কে কী করে বলো তো? ভিটামিন কে সাহায্যে আচ্ছা, এই প্রথম বিনটা কী হয়? প্রথম বিনটা হচ্ছে ভিটামিন কে সাহায্যে সক্রিয় হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আমি আস্তে আস্তে বলি তাহলে বুঝতে পারবে যে রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় উপাদান প্রথম বিন কী করে? কখন ভিটামিন কে এর সাহায্যে কিন্তু সক্রিয় হয়ে যায়। সক্রিয় হয়ে কী করে বলো তো? সক্রিয় হয়ে থ্রম্বিনে পরিণত হয়ে যায়। থ্রম্বিন, হ্যাঁ থ্রম্বিনে পরিণত হয়। তারপরে কি করে? যা ফাইব্রিনোজেনকে কী করে? ফাইব্রিনে পরিণত করে। এই থ্রম্বিনটা কী করছে? ফাইব্রিনোজেনকে, আচ্ছা আমি আর লিখবো কি? লিখেই নি। ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে। ঠিক আছে, ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করছে। তাহলে কি হচ্ছে? রক্তঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থ হচ্ছে প্রথম বিন কী করছে? ভিটামিন কে সাহায্যে সক্রিয় হয়ে যাচ্ছে। সক্রিয় হওয়ার পর কী করছে বলো তো? থ্রম্বিনে রূপান্তর হচ্ছে। থ্রম্বিন কী করছে? ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করছে, যেটা রক্ততঞ্চনে সাহায্য করছে। তারপরেরটা দেখো, অনাক্রমতার জন্য দায়ী কোষটির নাম হলো। তো দেখো এগুলো তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করছো, যখন ডিটেলসে করাবো সেগুলো ক্ষেত্রেও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এমসিকিউতে যেটা আছে কি এখানে উত্তরটা হয়ে যাবে, এটা হবে লিম্ফোসাইট। দেখো স্পেলিংটা টাইপিং একটু মিস্টেক হয়েছে, তো এটা হবে লিম্ফোসাইট। লিম্ফোসাইট হচ্ছে অনাক্রমতার জন্য একটা দায়ী কোষ। স্ত্রীলোকের একটি যৌন হরমোনের নাম হলো, খুব সহজ, সব থেকে সহজ বলা যেতে পারে এই প্রশ্নটা। তো এটা হচ্ছে প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন কাদের দেহে দেখতে পাওয়া যায়? স্ত্রীলোকের দেহে। আর যেটা টেস্টোস্টেরন, এটা প্রথমে যেটা আছে এটা পুরুষ দেহে দেখতে পাওয়া যায়। ফুসফুসীয় শিরার রক্ত হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে প্রবেশ করে। কোন প্রকোষ্ঠে? এটা প্রশ্ন হবে নিশ্চয়ই। আচ্ছা, কোন প্রকোষ্ঠে? কোন প্রকোষ্ঠে প্রবেশ করে? সেটা হয়ে যাবে বাম অলিন্দে। ঠিক আছে, দেখো ফুসফুসীয় যে শিরা সেটাই একমাত্র যে কী করে না অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। ঠিক আছে, এটা একটা ব্যতিক্রম। তাহলে ফুসফুসীয় শিরা কী করে বলতো? ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত এনে হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করায়। তাহলে এটা হয়ে যাবে বাম অলিন্দ। নিম্নলিখিতগুলির মধ্যে কোন পর্বের প্রাণীদের দেহ হচ্ছে খণ্ডিত? তো খণ্ডযুক্ত প্রাণী কি হবে? একটা দেখো তোমরা মনে করো যে একটা প্রাণী হলে কেঁচো হয়ে যাবে। তাহলে কেঁচো যদি হয়, কেঁচো কোন পর্বের মধ্যে পড়ছে? কেঁচো কিন্তু অ্যানিলিডা পর্বের মধ্যে পড়ছে। তাহলে কারণ খণ্ডযুক্ত অর্থাৎ যাদের দেহে সেগমেন্ট থাকে, বিভিন্ন সেগমেন্টে যারা বিভক্ত, তাহলে সেটা হচ্ছে অ্যানিলিডা। তাহলে নিম্নলিখিতগুলোর মধ্যে কোন পর্বের প্রাণীদের দেহ খণ্ডিত? সেটা হচ্ছে অ্যানিলিডা। আর অ্যানিলিডা পর্বের একটা প্রাণীর উদাহরণ হচ্ছে কেঁচো। আচ্ছা, এই যে খণ্ডিত হওয়ার সুবিধা কী না? এটা এদেরকে কী সাহায্য করে না? এটা এদেরকে চলাচলে সাহায্য করে, বিভিন্ন কাজকর্ম করতে সাহায্য করে। ঠিক আছে, যেমন কেঁচোর দেহটা কী হয় না বিভিন্ন খণ্ড বা সেগমেন্টে বিভক্ত। ঠিক আছে, তাহলে এর ফলে কী হয় না এদের চলাচল বা বিভিন্ন যে কাজকর্মে সাহায্য করে। ওকে, আর এর একটা উদাহরণ হচ্ছে কেঁচো। ওকে, তারপরে দেখো 15 নাম্বারটা কি বলছে? নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য নয়? দেখো কোন প্রশ্নে নয় বলেছে আর কোনটাতে বলেছে যে কোনটা বৈশিষ্ট্য। এক্ষেত্রে কিন্তু অনেকে ভুল দেখার কারণে কিন্তু উত্তর ভুল হয়ে যায়। তো দেখতে হবে ভালো করে, আগে প্রশ্নটা পড়তে হবে যে কি বলেছে প্রশ্নতে। তো এখানে বলেছে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য নয় বলেছে। কর্ণছত্র অবশ্যই আছে, স্তনগ্রন্থি এটাও আছে, লোম আছে, ত্রিপ্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, এটা কি ঠিক? এটা ঠিক নয়, তাহলে এটা ভুল। কিন্তু এই প্রশ্ন অনুযায়ী এটা এর সঠিক উত্তর। নয় বলেছে, তাহলে এটা হয়ে যাবে ত্রিপ্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কিন্তু স্তন্যপায়ীদের বৈশিষ্ট্য নয়। এরকম সহজ সহজ প্রশ্নও কিন্তু এক দুটো থাকবে। তারপর এটা দেখো, নিষ্ক্রিয় ডানা যে প্রাণীতে দেখতে পাওয়া যায় সেটা কি? পায়রা, চড়ুই, কিউ, ধনেশ। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কিউ। এটা এর আগের দিনে তোমাদের ছিল হোমওয়ার্ক, আমি কমেন্ট করে জানাতে বলেছিলাম। তো যারা কমেন্ট করেছো আমার দেখা হয়নি, আমি অবশ্যই ওটা দেখবো। এর পরের দিনে দেখো যেটা তোমরা উত্তর দেবে, এবং প্রথম 5 থেকে 7 জনের নাম আমি পরবর্তী ভিডিওতে বলবো। এটা ভেবেছি যাতে তোমাদের উৎসাহ বাড়ে কমেন্ট করার, এই জন্যই। ঠিক আছে, তো প্রথমটা দেখো, নিম্নলিখিতগুলোর কোনটিতে অতিরিক্ত শ্বাসঙ্গ অনুপস্থিত? খুব সহজ প্রশ্ন রাখি যাতে সবাই করতে পারে, যারা প্রথম একদম প্রিপারেশন নিচ্ছে, যাদের তো প্রস্তুতি ভালো ঠিকই আছে। কই মাছ, মাগুর মাছ, রুই মাছ, শিঙি মাছ। প্রশ্নটা ভালো করে দেখবে কি বলছে। নিম্নলিখিতগুলোতে কোনটিতে অতিরিক্ত শ্বাসঙ্গ অনুপস্থিত? উপস্থিত নয় কিন্তু। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।